পরিচিত হয়েছি, তাই না? যে এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে ম্যানোস প্যানেল, এটা হচ্ছে অপশনাল প্যানেল, এটা হচ্ছে হুম, উইন্ডোজ প্যানেল, তাই জি না? হুম, হ্যালো? জি বলেন। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? না, আজকে শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমি বলতেছি যে এগুলো তো আমাদের মানে পরিচিত হয়ে গেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমি ফাইল মেনুস থেকে শুরু করছি। হুম, তো ফাইল মেনুতে যদি আমরা দেখি, প্রথমে যেটা আছে ফাইল থেকে নিউ, যেটা কন্ট্রোল এন, জানি এটা হচ্ছে নিউ এভাবে পেজ সেটআপের জন্য। এর আগে আমরা এটা হুম, পরিচিত হয়েছি, তাই না? ওপেন কি? জি, ওপেন থেকে আমরা কোনো কিছু যদি ওপেন করতে চাই, সেটা হচ্ছে আমাদের পিএসডি ফাইল, মানে ফটোশপে যে কাজ করা এই ফাইল যদি ওপেন করতে চাই সেটা করতে পারবো। কোনো ইমেজ যদি আমরা ওপেন করতে চাই সেটা করতে পারবো, তাই না? হুম, কোনো জি ম্যাম, আইকন, কোনো লোগো, যেকোনো কিছু যদি আমরা আনতে চাই, এখানে নতুন দেখেন ট্যাব নিয়ে ওপেন হয়ে গেল। তাই না? আমরা কিন্তু ছিলাম এইখানে, এই পেজে ছিলাম। জি কিন্তু ওপেন করলে নতুন একটা এখানে ট্যাব নিয়ে ওপেন হবে। ঠিক আছে? যেকোনো কিছু। নতুন ট্যাব নিয়ে ওপেন ম্যাডাম, হবে। নিউ ডকুমেন্ট দেখাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, নিউ, এই যে ফাইল নিউ থেকে, ডকুমেন্ট, হ্যাঁ, ফাইল হ্যাঁ থেকে হ্যাঁ, নিউ এটা দেখানো না হয়েছিল, তাই ম্যাডাম, না? ওই যে ডান পাশে হ্যাঁ হ্যাঁ, ডান পাশে ক্লিক করে আপনার নিউ ডকুমেন্টে গেছে। হ্যাঁ, হ্যাঁ, যে এখান থেকে, জায়গায় এই জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনি পেজ সেটআপ ৩ ভাবে করতে পারেন। একটা হচ্ছে ১ম এ অপশন আসে নিউ বা ওপেন। নিউ থেকে করতে পারবেন অথবা ফাইল থেকে নিউ, তাই না? এটা হচ্ছে পেজ সেটআপ। মানে পেজ হুম, বলতে যেভাবে আর্টবোর্ড সেটআপ করতে পারবেন ডিজাইনের জন্য। তাই না? এটা আপনি চাইলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকেও ওই যে নিউ ডকুমেন্ট থেকে আরেকটা পেজ সেটআপ করতে পারবেন। মানে আর্টবোর্ড নিতে পারবেন। হাইট হোয়াইট সাইজ নিয়ে একটা জি, আউটপুট নিতে পারবেন। ওকে? এটা হচ্ছে পেজ মানে সেটআপ, আর্টবোর্ড সেটআপ। তারপর জি, যেটা সেটা হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে আপনি আপনি কোনো ইমেজ ওপেন করতে চাচ্ছেন অথবা হচ্ছে কোনো ফটোশপে ধরেন যে কোনো কাজ করে রাখছেন। যেমন ধরেন এই যে ডিজাইন করে রাখছেন। এই যে একটা পিএসডি ফাইল, তাই না? ফটোশপ ফাইল। তো এই যে হুম, ফটোশপ ফাইল আপনি ওপেন করতে চাচ্ছেন এটা, জি, তাহলে তখন আপনি হচ্ছে ওপেন এ ক্লিক করবেন। ফাইল থেকে ওপেন। তো আমরা এটা এডিটেবল ফাইল ওপেন করতে পারি অথবা হচ্ছে এখান থেকে যে ইমেজ গুলো সেগুলো ওপেন করতে পারি। তারপর আমরা যদি চাই যে হচ্ছে ওই লোগো আনতে চাচ্ছি, লোগো এখান থেকে নিতে পারি। তারপর হচ্ছে আপনার আইকন গুলো সবকিছু এখান থেকে ওপেন করতে পারি। এটা কি হবে? ওপেন করলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। আমি এখন এই যে ৩ নাম্বার আর্টবোর্ডে আছি। তো আমি যদি ধরেন এটা এখন ওপেন করতে চাচ্ছি, এটা ধরেন ওপেন করব। ওটাই জেপিজি ফাইল আছে আরকি, ইমেজ আকারে আছে। তো সেটা দেখেন যে আরেকটা আর্টবোর্ড নিয়ে কি এটা ওপেন হয়ে গেল না? দেখেন আমার এখানে ৪ টা হয়ে গেছে। এখানে একটা ওপেন করেছিলাম, এখানে একটা হচ্ছে ক্রিয়েট করেছিলাম, এখানে একটা ওপেন হইলো। মানে ওপেন হচ্ছে আপনি যেকোনো কিছু ওপেন করতে পারেন, আনতে পারেন এখানে। সেটা নতুন একটা মানে একটু স্লো দেখাচ্ছে, স্লো দেখাচ্ছে এটা স্ক্রিনটা। স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে? মানে একটু মাঝে মাঝে স্লো করে। মনে হয় এটা ওই নেটের কারণে কোনো, আমার আজকে তো এখানে নেট সমস্যা হুম, নাই। হয়তো কোনো কারণে বাড়ি খাচ্ছে, নেটে হইতে পারে। দেখা হুম, যাচ্ছে কি? মানে কাজগুলো কি দেখা যায়, বোঝা হ্যাঁ যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। আপনি একটু দেখেন। আমাদের তো স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমি ক্লাস রেকর্ডিং করতেছি। হুম, ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই। এটা আচ্ছা, স্পষ্ট বুঝতে পারবেন। ওকে? জি, আচ্ছা। তারপর যেটা ওপেন কি বুঝতে পারছো তো? কোনো জি, কিছু ওপেন করতে চাইলে, নিয়ে আসতে চাইলে। তারপর যেটা সেটা হচ্ছে ব্রাউজ ইন হুম, রিডস। এটা হচ্ছে আপনার আমাদের প্রয়োজন নাই। এটা আপনি ব্রাউজ থেকে ওপেন করতে জি, পারেন। তারপর যেটা সেটা হচ্ছে জি, ওপেন অ্যাজ। ওপেন অ্যাজ কে? যে আপনি ওপেন করেছেন ওই জিনিসটা আবার ধরেন যে অন্য কোনো কিছু আবার ওপেন করবেন, নিয়ে আসবেন নতুন কোনো লোকেশন হুম, থেকে। তো এটা হচ্ছে ওপেন অ্যাজ। হুম, তো ওপেন আর ওপেন অ্যাজ একই জিনিস। তারপর যেটা সেটা হচ্ছে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্টটা কি? এখন স্মার্ট অবজেক্ট কি সেটা তো আমরা বুঝি না, সেটা আগে বুঝতে হবে। আচ্ছা, আমি যদি দেখি এই যে আমি এখানে যে একটা ফাইল ওপেন করেছিলাম, এখানে আমরা এই যে লেয়ার যে এটা আছে, এখানে যদি আমরা দেখি লক্ষ্য করি, এখানে দেখেন তো কোনো অপশন আছে, এখানে কোনো আহ মানে সাধারণ একটা
যে ফটো সেটাই দেখা যাচ্ছে, তাই না? এখানে কোনো জি। চিহ্ন নাই। কিন্তু হুম, যখন আমরা ফাইল থেকে ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্টে ক্লিক করব, হুম, ধরেন আমি এই ফাইলটাই ওপেন করতেছি, নতুন একটা প্যানেলে ওপেন হবে। আমরা জানি যে ওপেন করলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, তাই না? এই যে নতুন ট্যাবে ওপেন হইলো। এখন হুম, দেখেন তো এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি। জি। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এ দেখেন এখানে লেখাও হুম, চলে আসছে স্মার্ট অবজেক্ট। এখন কথা হচ্ছে আমরা হুম, স্মার্ট অবজেক্টে ওপেন করে কি কাজে লাগবে? এটা আমাদের অনেক কাজ আছে। এখন স্মার্ট অবজেক্টের কাজ কি সেগুলো আমরা পরে জানবো। শুধু এটুকু আমরা জেনে আচ্ছা, রাখি যে এখান থেকে যদি আমরা স্মার্ট অবজেক্টে ওপেন করি তাহলে এরকম একটা চিহ্ন আসবে, স্মার্ট অবজেক্ট ওপেন হবে। এখন এই স্মার্ট অবজেক্ট আচ্ছা, থেকে আমরা অনেক এডিটিং, অনেক কাজ করতে পারবো। এখন কি কাজ করতে পারবো সেটা আমরা পরে দেখতে পারবো। কারণ এখন দেখাইলে আপনি বুঝতে পারবেন না। ওকে? আচ্ছা। ওকে। তারপর যেটা সেটা হচ্ছে ওপেন রিসেন্ট। আপনি রিসেন্টলি যেগুলো ওপেন করেছেন, এই যে জেপিজি, যে মকআপ, যে ইমেজ গুলো আমি ওপেন করেছি, এগুলো এই যে এখানে সব দেখাচ্ছে। তো আপনি রিসেন্টলি যেগুলো ওপেন করেছেন এগুলো এখানে দেখতে পারবেন। যে আপনি এখন খুঁজে পাচ্ছেন না কি যেন এর আগে ওপেন করেছিলেন, এখান দিয়ে সেটা নিয়ে কাজ করতে পারবেন। তারপর যেটা সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ হচ্ছে আপনি সাধারণত ধরেন যে এই যে আমি আর্টবোর্ড এটা কয় নাম্বারে আছি, মানে লাস্টের একটা আর্টবোর্ডে মানে ইসে আছি, ট্যাবে আছি, তাই না? তো ধরেন এটা আমি ক্লোজ জি, করতে চাচ্ছি, যেটা আমি স্মার্ট অবজেক্ট ওপেন করেছিলাম এটা ক্লোজ করব। তাহলে ক্লোজে ক্লিক করলাম। আপনি কি সেভ করতে চাচ্ছেন যে এই ফাইলটা, মানে আমি যেটা ওপেন করেছিলাম সেটা আবার পিএইচডি ফাইলে আমি কি সেভ রাখতে চাচ্ছি? না, আমি সেভ রাখতে চাচ্ছি না, আমি নো দিচ্ছি। তাহলে ওইটা কি ক্লোজ হয়ে গেল। দেখেন স্মার্ট অবজেক্টেরটা ট্যাব ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে আপনি হুম, চাইলে আপনার যে ট্যাবে আছেন, বাকিগুলো কিন্তু রয়ে গেছে। তো যে ট্যাবে আছেন সেটা যদি আপনি ক্লোজ করতে চান, এই ফাইল থেকে ক্লোজে, অথবা এটা শর্ট ফর্ম হচ্ছে ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ, অথবা আপনি এই হুম, যে এখান থেকেও এটা ক্লোজ করতে পারেন। এই যে ওটা ক্লোজ হয়ে গেল, তাই না? এখন জি, তিনটা আছে এখানে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ অল। মানে আপনার সবগুলো যদি আপনি ট্যাব, এখানে তিনটা ট্যাব আছে, মানে পুরো ক্লোজ করবেন, তাহলে এখান থেকে ক্লোজ অলে ক্লিক করতে পারেন। সবকিছু হচ্ছে ক্লোজ হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এই যে এখান থেকে যেভাবে ক্লোজ করি সেরকম সব ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, ওকে। তারপর যেটা সেটা হচ্ছে ক্লোজ আদার্স। ক্লোজ আদার্সটা কি? যে আপনি যে ট্যাবে আছেন সেই ট্যাব বাদে, এই যে এখানে যে আরো দুইটা ট্যাব আছে, তাই না? এই যে দুইটা ট্যাব আছে না, এগুলো হচ্ছে আপনি ক্লোজ করতে চান, অথবা ধরেন যে আপনি এই মাঝখানেরটায় আছেন, বাকি দুইটা ক্লোজ আর্টবোর্ড গুলো আপনি ক্লোজ করে দিতে যাচ্ছেন, এগুলোতে আপনার কাজ নাই। তাহলে কি করবেন? ফাইল থেকে ক্লোজ আদার্স, এই যে বাকিগুলো রিমুভ হয়ে গেছে, চলে গেছে, ডিলিট হয়ে গেছে, তো ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে ক্লোজ আদার্স, মানে আপনি যে ফাইলে থাকবেন, যে মানে আর্টবোর্ডে থাকবেন সেটা বাদে বাকিগুলো ক্লোজ হয়ে যাবে, যদি একাধিক থাকে আর কি। তারপর যেটা সেটা হচ্ছে ক্লোজ এন্ড গো টু বিটস। এই বিটস এর কাজ আমাদের প্রয়োজন নাই, এই যেগুলোর কাজ আমাদের প্রয়োজন নাই। তারপর যেটা সেটা হচ্ছে সেভ ছিল। সেভ এর কাজ কি? যে আমরা এই এডিটেবল ফাইলটা সেভ করতে চাই। যেমন ধরেন একটু কাজ করি আমি, সাধারণত কোনো কিছু একটা ব্রাশ নিয়ে এখানে ধরেন যে একটু কাজ করে, এখন হচ্ছে এটা কি সেভ করতে চাই আমি, যে আমি এখানে কাজ করেছি, এখন এটা আমি সেভ করতে চাই। এই এডিটেবল ফাইলটা আমি সেভ করতে চাই, আমি পরেও কাজ করব, তাহলে কি করব? এই যে কন্ট্রোল এস দিয়ে যে সেভটা করি আমরা, তো ফাইল থেকে সেভ, অথবা শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল এস। তারপর এটা আপনি কি কোয়ালিটিতে সেভ করতে চান, এখানে হাই কোয়ালিটিতেও আছে। ওকে। তো এটা আপনার, আমি যে লোকেশন থেকে ওপেন করেছিলাম, এটা যেহেতু ওপেন করা ফাইল, তো সেই লোকেশনেই সেভ হয়ে গেছে, এর জন্য কিন্তু আমাদের নতুন কোনো লোকেশন চাইনি। ধরেন যে আমি এখান থেকে একটা কোনো কিছু ওপেন করলাম, এখান থেকে কোনো কিছু ওপেন করলাম, এখানে ধরেন আমি কাজ টাজ করছি, এখন এটা আমি সেভ রাখতে চাচ্ছি যে পরবর্তীতে এখান থেকে আমি আবার কাজ করব, প্রয়োজন হইতে পারে, তখন আমি এখান থেকে কন্ট্রোল এস বা ফাইল থেকে সেভ ক্লিক করলাম। এই যে এখন কিন্তু আমার লোকেশন চাচ্ছে যে আপনি কোন লোকেশনে সেভ করবেন। যেমন ধরেন এখানে হচ্ছে আমার বিহান্সে এখানে করা আছে, আমি ধরেন এটা ডাউনলোডসে সেভ দেব। কি নামে সেভ দেব সেটা আপনি দিতে পারেন। যেমন যে যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতেছেন সে বিষয়টাই তো এখানে সার্চ, মানে নামটা দিবেন, তাই না? যেমন ধরেন যে আমি জাস্ট
আর্ট লিখলাম। ওকে, আমার হচ্ছে ডাউনলোডসে এটা হচ্ছে পিএইচডি ফাইলে সেভ হয়ে গেল। এই যে যখন আমরা এখান থেকে কোনো কিছু যে সেভ দিতে যাচ্ছিলাম, আচ্ছা এই যে ফাইলটা ওপেন হয়েছে, আমি এখানে যাই দেখি যে কিরকম ফাইলটা সেভ হলো। ওটা মূলত এডিটেবল ফাইল, এই যে যেটা পিএইচডি ফাইল, এটা ওপেন করলে আমরা যেখান থেকে কাজ করতেছিলাম সেখান থেকে আবার কাজ করতে পারবো, এরকম ফাইলটা ওপেন হবে। ঠিক আছে, সেভ জিনিসটা তো বুঝি। জি একবার সেভ দেওয়ার পর আমরা যদি আবার সেভ দেই, তখন আমাদের আর লোকেশন চাবে না। এই যে আমি যদি সেভ দিচ্ছি, যেখানে আমি যে লোকেশনে যে নামে সেভ করেছি সেখানে এই যে কাজগুলো আবার সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি চাচ্ছেন যে আবার জি সেভ করবেন নতুন কোনো লোকেশনে, তাহলে হচ্ছে আপনি সেভ অ্যাজ দিবেন। পরে যেটা আছে সেভ অ্যাজ, শর্ট ফর্ম হচ্ছে শিফট কন্ট্রোল এস। আমরা যে সেভ অ্যাজ এ ক্লিক করি, এখন আমাদের নাম চাচ্ছে, কি নামে আমরা সেভ করতে চাচ্ছি, যেরকম একটু আগে আমরা দিয়েছিলাম। আর এই যে এখানে যে বিষয়টা সেটা আমি আরেকটু বুঝাই দেই, যে আমরা কি ফাইল সেভ করেছিলাম একটু আগে, পিএইচডি ফাইল, মানে পিএইচডি, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এখানে ফাইল। যেই ইপিজি করতে পারবো তাই তো? হ্যাঁ, এখন এখান থেকে আপনি অন্যটা চাইলে সেভ করতে পারেন। যেমন হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি যে সেভ অ্যাজ এ টাইপ, এখানে এটার উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে অনেক অনেক টাইপ চলে আসছে। এখন এত এত টাইপ তো আমাদের জানার দরকার নাই বা প্রয়োজন পড়ে না। তো আমরা সবথেকে প্রয়োজন পড়ে কি, ফটোশপ পিএইচডি ফাইল, যেটা একটু আগে আমরা সেভ করেছি। এছাড়া আমাদের প্রয়োজন হয় ইপিএস ফাইল, ফটোশপ ইপিএস ফাইল। ইপিএস ফাইল কোন কাজে প্রয়োজন হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। তাছাড়া আমাদের প্রয়োজন হয় জেপিজি ফাইলের, জেপিজি ফাইল অথবা হচ্ছে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটাও এখানে আছে, যদি আমরা দেখি পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল কি আছে, এই যে আছে, এই যে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলে আমাদের ডকুমেন্টস অনেক কিছু করা লাগে না, সেভ করা লাগে না, প্রয়োজনীয় তাই না? তো আপনি চাইলে এই যে পিডিএফ ফাইলেও সেভ করতে পারবেন। তো আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পিএসডি ফাইল, অ্যাডোবি ফটোশপ যে ফাইলটা, অথবা ইপিএস ফাইল, অথবা পিডিএফ ফাইল। তিনটা ফরম্যাটে আমাদের সব থেকে বেশি কাজে লাগে। ওকে, তো জি আমরাও সাধারণত যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো আমরা পিডিএফ পিএইচডি ফাইলে সেভ রাখবো। পিএইচডি ফাইল, ফটোশপ পিএইচডি ফাইল। তো যেটা এই যে এরকম ফাইলে সেভ হবে, আমরা ওখানে ওপেন করে আবার এডিট করতে পারবো, আবার কাজ করতে পারবো। তো এভাবে হচ্ছে আপনি নতুন লোকেশনে যদি সেভ করতে চান, তাহলে সেভ অ্যাজ থেকে সেই লোকেশনে আপনি চাইলে সেভ করতে পারেন। যেমন ধরেন যে আমি ওই একই লোকেশনে একটু নামটা চেঞ্জ দিয়ে, এই যে এখানে আর্ট দিয়েছিলাম, এখানে আর্টের পর দুইটা সি দিয়ে আমি একই লোকেশনে সেভ করছি। তাহলে একটা ফাইল আপনি যদি দুইটা নামে সেভ করতে চান, তাহলে সেভ অ্যাজ থেকে করতে হবে। একবার সেভ করবেন, আরেকবার হচ্ছে সেভ অ্যাজ এ যাবেন, তাহলে দুইটা করতে পারবেন। ঠিক আছে, জি ওকে। সেভ অ্যাজ এ কপি একই জিনিস। সেভ অ্যাজ যে কথা, সেভ অ্যাজ এ কপি মানে ওইটারই আরেকটা ডুপ্লিকেট কপিটা আপনি সেভ করতে পারবেন, ওই একই জিনিস। এই যে একই নাম টাম বা অন্য কিছু, যে এটা ছিল আর্ট আর এটা হচ্ছে আর্ট, সরি এটা আর্ট সিসি ছিল, আর্ট সিসি কপি, এই নামে সেভ দিলে এটা ডাবল আর কি থাকবে। তো আমি আর সেভ দিচ্ছি না, একই জিনিস। ঠিক আছে, তারপর যেটা সেটা হচ্ছে এখানে রিভার্ট যে অপশনটা, এটা আমি একটু দেখাই। ধরেন এখানে আমি কাজ করছি, ওকে, এখান থেকে কালার দিয়ে দিচ্ছি একটা। এগুলো কি করতেছে, এগুলো আমরা পরে আসবো, হ্যাঁ টুলস এর কাজে যখন আসবো সেটাই। তো আমি এটা দেখানোর জন্য আর কি নিচ্ছি। তো এখন যদি আমরা ফাইল থেকে রিভার্টে যাই, অপশন দিয়ে দেখেন এখন ওপেন হয়েছে। একটু আগে আমাদের কাজ কি ছিল, আমরা নতুন যে কাজগুলো করেছি এই জিনিসটা আনছি, এই রেক্টিং রুলার এটা আনেছি আর এটা আনছি তাই না, এই দুইটা আনছি না? এখন আপনি জি চাচ্ছেন যে না এই দুইটা না, আমি যে কাজগুলো পূর্বে ছিলাম, প্রথম অবস্থায় যেরকম আমি সেভ দিয়েছিলাম সেই কাজেই আমার থাকাটা প্রয়োজন, এগুলো আমার বাড়তি কাজ মানে প্রয়োজন নাই। তখন আপনি কি করলেন, যে বা ভুল হয়ে গেছে, তখন আপনি কি করবেন, রিভার্টে ক্লিক করবেন। রিভার্টে ক্লিক করলে এই যে একটু লোড নিচ্ছে, এই দেখেন আপনি যা যা এরপর সেভ দেওয়ার পর যা যা কাজ করছেন সব চলে গেছে। রিভার্টে, ম্যাডাম, এটা কন্ট্রোল ডি জেড দিলে হবে না? হ্যাঁ কন্ট্রোল জেড দিলেও হবে। ধরেন
কন্ট্রোল জেড দিলে কি হয়, একটা একটা করে রিমুভ হয় না, মানে ব্যাগে যায় না। হুম, হুম, কন্ট্রোল জেড দিলে কি হয়, একটা একটা করে পূর্বের অবস্থানে চলে যায়, তাই না? হুম, আপনি ধরেন যে একটা ফটোতে বা একটা ইসে অনেক কাজ করে ফেলছেন, এখন এতবার কন্ট্রোল জেড দেওয়া তো টাফ হয়ে যায়, তাই না? আবার হচ্ছে ধরেন যে হুম, অনেক সময় কয়েকবারের বেশি কন্ট্রোল জেড নেয়ও না, তখন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে না, আগের কাজই ভালো ছিল, যেভাবে আমার সেভ ছিল, কন্ট্রোল এস দিয়েছিলাম, সেখান থেকে আমি কাজটা করতে চাচ্ছি। তো সহজেই আপনি করতে পারেন কি, যে এই যে ফাইল থেকে এই যে রিবার্ডে ক্লিক করবেন, আপনার যে নতুন কাজগুলো চলে যাবে, যেভাবে সেভ রাখছিলেন সেই কাজে আবার চলে যেতে পারতেছেন। আচ্ছা, হ্যাঁ, তারপর যেটা সেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টটা কি, আমরা যদি জেপিজি ফাইল, পিএনজি ফাইল সেভ করতে চাই, তখন আমাদের এক্সপোর্ট করতে হবে। তো আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যাব, এটা হচ্ছে কুইক, মানে আপনার এক্সপোর্ট আমরা পিএনজি তে সরাসরি এখান থেকে এক্সপোর্ট করতে পারি, অথবা আমরা এই যে যদি জেপিজি বা পিএনজি যেটা আমরা করতে চাই, তার জন্য আমরা করব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। ধরেন এই যেটা আমি কাজ করেছি, এডিটেবল ফাইল তো আমাদের কন্ট্রোল এস দিলে সেভ হয়, তাই না? বা ওই যে ফাইল থেকে সেভ। কিন্তু আমরা যেহেতু জেপিজি ফাইল সেভ করতে চাচ্ছি, যে কাজগুলো আমি করেছি শুধু ওইটুকু জেপিজি, মানে ফটো আকারে সেভ হবে, তখন আমরা এক্সপোর্ট করব, ফাইল থেকে এক্সপোর্টে যাব। তারপরে এখানে ফরম্যাট, কোন ফরম্যাটে আমরা সেভ করতে চাই, জেপিজি নাকি পিএনজি, সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি ধরেন যে জেপিজি তে করতে চাচ্ছি, আপনার অনেক সময় পিএনজি প্রয়োজন হয়, পিএনজি সিলেক্ট করবেন। পিএনজি সিলেক্ট করলে এখানে আর নিচে কোনো অপশন কিছু করা লাগবে না। ট্রান্সপারেন্সি কি সেভ করতে চাচ্ছেন, এটা অন রাখবেন, তাহলেই হবে। আর যদি পিএনজি তে জেপিজি তে রাখতে চান, পিএনজি তে না রেখে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। জেপিজি সিলেক্ট করলে এখানে কোয়ালিটি একটা অপশন আসে, কোয়ালিটিটা বাড়ায়া বা কমায় আপনি সেভ করতে পারেন। কোয়ালিটি বাড়ায় দিলে আপনার ফাইলটা একটু ভারী হবে, কোয়ালিটি সম্পন্ন হবে। তারপর এখানে নিচে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে এখন আপনি এটা কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন, লোকেশন চাবে, সেই লোকেশনে আপনি সেভ দিবেন। তাহলে এটা পার্থক্য হলো কি, সেভ অ্যাজ আর সেভ আর এক্সপোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন, এটা আমার পিএইচডি ফাইল সেভ হয়েছে কন্ট্রোল এস থেকে, যেভাবে আমরা সেভ দিয়েছিলাম। আর এক্সপোর্টে হচ্ছে আমরা যেটা কাজ করেছি সেই আর্টবোর্ডটা কি জেপিজি আকারে সেভ দেখা হয়েছে, তাই না? যাচ্ছে। এই যে এটা হচ্ছে জেপিজি আকারে সেভ হয়েছে। তাহলে আমাদের ফাইনাল, মানে কাজ রেজাল্ট, মানে ধরেন যে কাজ শেষ, আমরা এটার হচ্ছে জেপিজি পিএনজি আকারে এটা এক্সপোর্ট করতে চাই, তখন আমরা যাব ফাইল থেকে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ, তারপর জেপিজি অথবা পিএনজি তে আমরা সেভ করে দেব। ঠিক আছে? তারপর হুম, যেটা, এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই। ঠিক আছে? আমাদের এক্সপোর্ট অ্যাজ এটা থেকে আমরা জেপিজি পিএনজি সেভ করতে পারি। তো সরাসরি আপনি যদি পিএনজি তে সেভ করতে চান, এটাও যেতে পারেন। তো এটাই যাওয়া ভালো এক্সপোর্ট অ্যাজ থেকে, যে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন জেপিজি অথবা পিএনজি। তারপর এগুলো যা আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। এই যে সেভ ফর ওয়েব, এটা আমাদের অনেক সময় ক্লায়েন্ট চাই, খুব একটা না, তারপরে আমাদের জেনে রাখা ভালো। এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে সেভ ফর ওয়েব এই জিনিসটা কি। সেভ ফর ওয়েবে আমরা যদি ক্লিক করি, এটা যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য হচ্ছে এটা বেশি প্রয়োজন হয়। তো ধরেন যদি আপনি কোনো ওয়েব ডিজাইনারের মানে কাজ করেন, কারো কোনো ক্লায়েন্ট পান, সেক্ষেত্রে এটা সে চাইতে পারে যে আমাকে ওয়েবে সেভ করে দেন, মানে ওয়েবসাইটের জন্য সেভ করে দিতে। তাহলে আমরা সেভ ফর ওয়েবে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তারপরে এখানে সেটা কি পার্থক্য, দেখেন আপনি যে পিএনজি তে এটা সেভ থাকবে, যেভাবে আমরা পিএনজি ফাইল সেভ করি, তো পিএনজি তে সেভ থাকার পর এটার পার্থক্যটা কি, ওই একইভাবে সেভ হবে, কিন্তু পার্থক্যটা কি, এই যেখানে আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে এটা আমরা পার্থক্য বুঝতে পারবো। এটা যে ওয়েবসাইটে হচ্ছে হয়ে যায়, কিন্তু এটার হচ্ছে আপনার একটা টেক্সট আসবে, আমরা যদি ওয়েট করি,
আচ্ছা, এখন মনে হয় ওইভাবে কোডিং জিনিসটা আসে না। তো এটা দেখাচ্ছে যে ওয়েবসাইটের জন্য এটা সেভ হবে। ঠিক আছে? ওই ইসের একই জিনিস আপনার ওই যেভাবে আমরা জেপিজি পিএনজি সেভ করি না, দেখি এটা অরিজিনালে থেকে জি ওই পিএনজির মতোই সেভ হবে, কিন্তু এটা ওয়েবসাইটের জন্য আর কি। এই যে ওয়েবসাইটে নিয়ে যাই, প্রিভিউ আর কি দেখাচ্ছে যে এটা ওয়েবসাইটে ওয়েব সেভ হবে আর কি। তো আমরা যদি ওয়েবসাইটের জন্য এক্সপোর্ট করতে চাই তাহলে আমরা সেভ ফর ওয়েব থেকে এই যে সেভ দেব, তাহলেই আমাদের এটা জেপিজি পিএনজি ফাইলে সেভ হবে, কিন্তু ওয়েবসাইটের জন্য। ঠিক আছে? এতে কি হয়, এটা ফাইলটা মানে অনেক বেশি ভারী হয় না আর কি। আর এখানে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, কিছু কিছু হচ্ছে আপনার কোডিং থাকে, যেগুলো হচ্ছে যারা ওয়েব ডিজাইনার তাদের কাজে লাগে। এছাড়া আমাদের গ্রাফিক্স ডিজাইনারদের ওইটার কোনো কাজ নাই। ঠিক আছে? যদি কেউ বলে যে ওয়েবসাইটের জন্য সেভ করে দিতে, তো সেভ ফর ওয়েব করবেন, এটাই জাস্ট। তো তারপরে এগুলো যেগুলো এগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর যেটা, এটা হচ্ছে জেনারেট। জেনারেট হচ্ছে আপনি কোনো ইমেজ অ্যাসেট যদি আনতে চান তাহলে এখানে জেনারেট করতে পারেন। এই যে এটা আপনার, সরি আমার একটু ভুল হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার, এটা আপনার যে হচ্ছে আর্টবোর্ড যেটা, সেটা যদি আপনি ইমেজে জেনারেট করে করতে চান, দেখেন আমাদের এটা আর্টবোর্ড ছিল না, আর্টবোর্ডটাকে এখন আমরা ইমেজে এটা জেনারেট করে ফেলছি। ঠিক আছে? এই যে দেখেন, এটা আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন। আমরা যেটা পিএনজি তে সেভ করি, সেভ করলে যেরকম আর কি এটা ফাইল হয়, সেটা আর কি আপনার এখান থেকে আপনি যদি কোনোভাবে কনভার্ট করতে চান তাহলে কনভার্ট করতে পারেন। এই যে চাইলে আপনি এভাবে ছোটও করতে পারবেন। মূল কথা হচ্ছে এটা ইমেজে রূপান্তর হয়ে যাবে। অথবা এটা আমাদের কি ছিল, এটা আমাদের একটা আর্টবোর্ডে আমরা ব্রাশ নিয়ে কাজ করেছিলাম, তাই না? আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে এরকম ছিল। তো সেটা আমরা ইমেজ আকারে, যে এরকম কি আমি এখন ধরতে পারতেছি, ধরতে পারতেছি না। কিন্তু আপনি যদি ফাইল থেকে জেনারেটে ক্লিক করেন তাহলে এটা ইমেজে রূপান্তর হয়ে যাবে, ইমেজ অ্যাসেটস। তো ইমেজে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে? জি তারপর যেটা, সেটা হচ্ছে সার্চ অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক কি? অ্যাডোবি স্টক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং হচ্ছে সাইট, মার্কেট প্লেস আর কি। তো এখানে আমরা কাজ করব, সমস্যা নাই। তো এখানে আমাদের তো এখন সার্চ করার প্রয়োজন নাই। আপনার তো এখানে অ্যাকাউন্ট নাই, বা আমরা এগুলোতে এখন তো যাচ্ছি না। তো আমরা এগুলো আমাদের জানার দরকার নাই। সার্চ অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তারপর যেটা, সেটা হচ্ছে সার্চ অ্যাডোবি যে এক্সপ্রেস যেটা টেমপ্লেট, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর যেটা, সেটা হচ্ছে প্লেস ইমবেডেড। এটা হচ্ছে আমরা যদি ক্লিক করি, দেখেন আমরা কোথায় আছি, এই যে দ্বিতীয় যে ইটা ফাইলটা সেখানে আছে, তাই না? আমরা এখন কোনো ইমেজ যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, কোনো ইমেজ যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। দেখেন তো, এটা নতুন কোনো ফাইলে কি ওপেন হয়েছে, নাকি আমি যেখানে কাজ করতেছিলাম সেখানেই ওপেন হয়েছে? এই যে দেখেন তো, সেখানেই ওপেন হয়েছে না? যেখানে কাজ পোস্ট করা হয়েছে। হ্যাঁ, এখানেই ওপেন হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ওপেন থেকে যখন আমরা ওপেন করি, সেটা নতুন একটা এখানে ট্যাব নিয়ে ওপেন হয়, অন্য একটা ফাইলে চলে যায়, তাই না? হুম, কিন্তু এইখানে যদি আমাদের যখন ইমেজ আনার প্রয়োজন হয়, তখন আমরা কোথায় থেকে আনবো? এখানে আপনার ডিজাইনের জন্য ইমেজ আনার প্রয়োজন হতে পারে, লোগো আনার প্রয়োজন হতে পারে। তখন আমরা কোথায় থেকে আনবো? হুম, ফাইল থেকে। এই যে ফাইল থেকে হচ্ছে প্লেস ইমবেডেড, এখান থেকে। তাহলে এই হুম, প্লেসে, এই জায়গায় জি হচ্ছে এটা চলে আসবে। অথবা আরেকভাবে আনতে পারি, আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। যেমন আপনার ফাইলটা কোথায় আছে, সেখানে আপনি আগে যাবেন, আপনার ডেস্কটপে থাকলে অথবা হচ্ছে আপনার ডাউনলোডস, যেখানে আপনার লোকেশনটা, সেখান থেকে এই যে আপনি যে ফাইলটা আনতে চান সেটা ড্র্যাগ করবেন, মানে ধরে রাখবেন। তারপর আপনি যে ফাইলে ছিলেন এখানে এনে তারপর ছাড়বেন। তার আগে ছাড়বেন না, ড্র্যাগ করে নিয়ে আসবেন। যেমন এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। এখন যদি এটা আমি ছোট বড় করতে চাই, এখান থেকে এই যে চাইলে ছোট বড় করতে পারবো। এই যে এখানে আমাদের ওপেন হয়েছে।
তাই না? তাহলে আমরা ড্র্যাগ করে আনতে পারি অথবা প্লেস ইমবেড থেকে নিয়ে আসতে পারি। তারপর যেটা সেটা হচ্ছে প্লেস লিঙ্কড। প্লেস আমরা এখানে যদি কোনো লিঙ্ক করতে চাই তাহলে সেটা লিঙ্ক করতে পারবো। আমাদের এটা কোনো প্রয়োজন নাই, লিঙ্ক তো আমাদের করার প্রয়োজন হয় না। তারপর যেটা সেটা প্যাকেজ আকারে যদি আমরা কোনো কাজ করতে চাই সেটা করতে পারি, প্রয়োজন নাই। তারপর যেটা অটোমেট, এখানে অনেক কিছু আছে, এগুলোরও আমাদের কোনো প্রয়োজন হয় না। কারণ এখানে প্রেজেন্টেশন যে এইগুলো কাজগুলো, এগুলো আমরা আসলে খুব সহজে থেকে করতে পারি, কি যেন ওই যে এমএস ওয়ার্ড এর যে এগুলো আছে, ওই সফটওয়্যার দ্বারা করতে পারি। তো এগুলো আমাদের এখানে শেখা কোনো দরকার নাই, ঠিক আছে? তারপর যেটা সেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টটা কাজ কি? স্ক্রিপ্টের যে ইমেজ প্রসেসর যে এইটা আছে, এটা আমাদের কাজে লাগে। কোন কাজে লাগে এটা আমরা পরে দেখব। এখানে আপনি যে কাজগুলো করেন সেগুলো আর কি রেকর্ড করে একটা ফাইলে মানে অ্যাকশন আর কি অন করে রাখতে পারেন। অ্যাকশন অন করে রাখলে আপনি এখান থেকে ওই যে ইমেজ প্রসেসর থেকে ওই কাজগুলো করতে পারবেন। তো এখন বললে আপনি বুঝবেন না, এগুলো আমরা পরে শিখবো, এটা শিখবো। স্ক্রিপ্ট যেটা ইমেজ প্রসেসর, এটা কি কাজ আমরা পরে জানবো। আর বাকিগুলো আমাদের প্রয়োজন নাই, তো আমি এইদিকে যাচ্ছি না, কারণ এগুলো যেগুলো প্রয়োজন নাই এগুলো শুধু শুধু শিখলে বা জানলে আপনার মাথায় যাবে না, শুধু শুধু মানে আমরা সময় ওয়েস্ট করবো না। তারপর যেটা সেটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট কি? ইম্পোর্ট তো জানি যে কোনো কিছু আমরা যদি যে ভিডিও থেকে হচ্ছে ফ্রেমের লেয়ার তো অ্যাড করতে চাই যেখানে, তাহলে সেটা আনতে পারি। আমাদের তো ইম্পোর্ট করার প্রয়োজন নাই, আমরা তো এটা প্লেস ইমবেড করতেই পারতেছি। তো আমাদের কিসের জন্য আবার হচ্ছে এই কি ফ্রেমে অ্যাড করতে হবে, ভিডিও ফ্রেম? এখানে আমরা এই ডিজাইনের কাজ করব, ভিডিওর এখানে তো আমাদের কোনো কাজ নাই। তারপর যেটা সেটা হচ্ছে ফাইল ইনফো। ফাইল ইনফোতে কি? ফাইল ইনফো বা ফাইল ইনফরমেশন যেটা বলে, যে এই যে যে আমরা এখানে এই যে এডিটিং করতেছি, এটা আমরা জেপিজি আকারে যখন সেভ করব, তার আগে আমরা ফাইল ইনফোর কিছু কাজ করতে পারি। কি কাজ? যে এই ফাইলটা, এই জেপিজি ফাইলটার টাইটেল কি হবে, এটার হচ্ছে যে এসইওর কাজগুলো আমরা করি ডিজিটাল মার্কেটিং এ, যে ইমেজ এসইওর কাজ, এই ইমেজ এসইওর কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ফাইল ইনফো থেকে এখানে করতে পারবেন। যে এই জেপিজির আপনার টাইটেলটা কি হবে, ডেসক্রিপশনটা কি হবে, হ্যাঁ এখানে এই যে কিওয়ার্ডস গুলো অ্যাড করতে পারেন, সেটা ইমেজ এসইওর অংশ। তো আমাদের তো আর এখানে আপাতত কাজ নাই, ইমেজ এসইওর তো প্রয়োজন নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো আমরা এখানে আর এইদিকে যাচ্ছি না। এসইওর যে কাজ, ইমেজ এসইও, সেগুলো আমরা এখন দেখব না। তারপর যেটা সেটা হচ্ছে প্রিন্ট। আপনি যদি প্রিন্ট করতে চান, এখানে প্রিন্ট আপনি সেট করতে পারবেন। তারপর প্রিন্ট ওয়ান কপি, যদি আপনি একটা কপি রাখতে চান সেটাও করতে পারবেন। তো আমাদের তো এখানে প্রিন্টের কাজ নাই। তারপর যেটা সেটা হচ্ছে এক্সিট। আপনি এখান থেকে ক্লোজ করলে যেরকম বের হয়ে যাবেন, এখানে এক্সিট করলে এখান থেকে পুরোটা আপনাকে বের করে দিবে। এটাই হচ্ছে আমাদের ফাইল মেনুর একদম শেষ অংশ। তো আমাদের যেগুলো বেশি প্রয়োজন ছিল আমি সেদিকে ফোকাস দিয়েছি, যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমি স্কিপ করেছি। তো আপনি কি বুঝতে পারছেন ফাইল মেনুটা? আসছেন, আমার কথা শুনতেছেন? আহ আমি কি মানে কন্টিনিউ করব? আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার বেল্ট আছে, হ্যালো? হ্যাঁ? আপনি কি দেখতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে। তো ফাইল মেনু বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন টুলস গুলো কিছু দেখাই। ঠিক আছে? হুম, তো আমি টুলস কিছু দেখাচ্ছি। কারণ আমাদের তো এই টুলস গুলো ভালো মতো শিখতে হবে। আমি খুব বেশি দেখাবো না আজকে। কারণ প্রথম ধরতে গেলে আমাদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাস। প্রথম দিন তো আমাদের ইন্ট্রোডাকশনই হয়েছে। তো আজকে আমি খুব বেশি হুম, দেখাবো না, আপনাকে বাসার কাজ দেব বেশি আজকে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট ক্লাসে যদি আমি দেখি যে না আপনি ভালো ধরতে পারতেছেন, তাহলে আমরা বেশি বেশি এগোবো। হুম, কিন্তু আজকে প্রথম দিন আমি আপনাকে আচ্ছা। টেস্টের জন্য কিছু কাজ দেব, সেগুলো আপনি করবেন। ওকে। ওকে, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমি নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো প্রথমে এখানে আমরা যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ, মুভ অর্থই আমরা কি, যে সরানো বা নড়াচড়া করা এরকম বুঝি, তাই না?
ধরেন আমি এখান থেকে একটা জি রেক্টিং রুলার নিলাম, এই যে এখান থেকে টুলস থেকে রেক্টিং রুলার একটা টুলস নিলাম, এখানে রেক্টিং রুলার একটা কালার নিয়ে নিচ্ছি আর কি, এটা ফিল অফ আছে, তো আমি একটা কালার নিয়ে দিলাম আর কি। তো এখন ধরেন এটাকে আপনি মুভ করবেন, এই যে আমি মুভ করতেছি কোন টুলের মাধ্যমে? হুম, এই মুভ টুলের মাধ্যমে, এই যে মুভ টুল। হুম, তো মুভ টুলের কাজই হচ্ছে মুভ করা, ঠিক আছে, কোনো কিছু সিলেকশন করা। আমাদের মুভ টুলের কাজ সব থেকে বেশি। আমরা যে কোনো টুলস এর কাজ করি না কেন, সবশেষ আমাদের মুভ টুলটাই সিলেক্ট করতে হবে। মুভ টুল দ্বারাই আমরা হচ্ছে একটা মানে যে কোনো হচ্ছে টেক্সট, যে কোনো রেক্টিং রুলার, যে কোনো কিছু আমরা সিলেকশন করি। তো মুভ টুলই আমাদের সব থেকে প্রয়োজন। সবসময় আমরা মুভ টুল নিয়ে কাজ করি। তো মুভ টুল দিয়ে আমরা আর কি কি করতে পারি? এই যে সিলেকশন করতে পারতেছি, দেখেন এই যে এটা আমি ডিসিলেক্ট করলাম, এবার একটা সিলেকশন করলাম। তাহলে মুভ টুল দিয়ে সিলেকশন করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আবার দেখেন এই যে কর্নারে যে অপশনটা আসছে, তাই না? চার হুম, কর্নার যে অপশন, এখানে আমরা গেলে এই যে অ্যারো ইটা দেখেন, মাউসের ইটা কার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে মাউসের কার্ড থেকে চেঞ্জ হয়ে গেলে আমরা যদি এখন ধরে মুভ টুল দ্বারা ধরেই এই যে যদি টানি ছোট বড় করতে চাই, তাহলে আমরা মুভ টুলের মাধ্যমে ছোট বড় করতে পারি, ঠিক আছে। জি আবার কি করতে পারি? এই যে এখানে যে কর্নারের এখানে নিলে তো মানে কার্ড চেঞ্জ হয়ে যায়, আবার একটু দূরে এখানে নিলে দেখেন আবার আরেকটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটা রোটেট অপশন জি চলে আসছে। এই যে এটা ধারা, তাহলে মুভ টুল ধারা আমরা কি করতে পারি? রোটেটও করতে পারি, যেটাকে ঘোরাও দিতে পারতেছি। জি তাহলে মুভ টুল ধারা আমরা হচ্ছে ছোট বড়ও করতে পারতেছি, আবার রোটেটও করতে পারতেছি। এখন কথা হচ্ছে যে আমি তো এখান থেকে ছোট বড় করতেছি, কিন্তু এর রেশিওটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এই যে হুম, রেশিওটা হুম, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে রেশিও ঠিক রেখে হুম, কিভাবে ছোট বড় করব? তাহলে আপনি মুভ টুলের পাশাপাশি, মুভ টুল তো আমরা নিয়েছি, এখন আপনি আমাদের হুম, কিবোর্ড থেকে শিফট ধরবেন। শিফট ধরলে দেখেন, হুম, এখন যদি আমি মুভ টুল ধারায় যে টানি, দেখেন যে যে রেশিও ছিল সেই রেশিও ধারায় কিন্তু এটা ছোট বড় হচ্ছে। এটা যদি আমি আর একটু হুম, দেখাই, এখান থেকে একটা ইলিপস নিয়ে দেখাই, তাহলে আমরা রেশিও ঠিক আছে কিনা হুম, ভালো মতো বুঝতে পারবো। ওকে, এখন আমি এটা মুভ টুল নিলাম। ও হুম, সরি, এখানে এক লেয়ারে চলে গেছে। আপনার এখানে আমি প্রধান যে বিষয়টা সেটা একটু বলে রাখি। আপনার এই ফটোশপে সবসময় কাজ করার জন্য এই যে এখানে যে লেয়ার অপশন আছে দেখেন, আপনারও থাকবে, যদি এখানে হুম, না দেখেন আপনি এখান থেকে যে কোনো কিছু নিলে আপনার লেয়ার অপশন আসবে। যদি লেয়ার অপশন না পান, উইন্ডোজ থেকে এই যে লেয়ার্স, এটা সিলেক্ট রাখবেন। এই যে আমারটা সিলেক্ট আছে, যে কারণে এখানে লেয়ার্স অপশন আসছে, ঠিক হুম, আছে। তো লেয়ার্স আপনার ওপেন রাখতে হবে। তো লেয়ার্স ওপেন থাকলে কি হবে, আপনার এখানে যত কাজ করবেন ইসে ফটোশপে যত কাজ করবেন সবসময় একটা করে লেয়ার্স নিয়ে কাজ করবেন। এতে কি হবে, হুম, লেয়ার্স নিলে ফলে কি হবে, যে আপনি আপনি একটা যদি অফ রাখতে চান, ডিলিট করতে চান, তাহলে সেটা আপনি ডিলিট করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে কিন্তু লেয়ার্স নেইনি। অবশ্য আমরা তো ইসের কি জানো, আহ, যেহেতু আমরা এগুলো রেক্টেঙ্গুলার টুলস নিতেছি, এক্ষেত্রে অটো লেয়ার্স চলে আসে। কিন্তু আপনার ধরেন যে আপনি এই যে এখান থেকে হুম, যে রেক্টিং রুলার, মার্কিউ টুল রয়েছে, এগুলোতে কালার অ্যাপ্লাই করা লাগে, সেক্ষেত্রে আপনার লেয়ার্স নিয়ে কাজ করতে হবে সব সময়। তো এদিকে আমি আসতেছি, লেয়ার্স এর বিষয়ে একটু পরে আসতেছি। আমরা যেখানে ছিলাম সেখানে আমরা একটু বুঝে আসি। যেমন আমরা ছিলাম যে ছোট বড় করতে গেলে রেশিও ঠিক রেখে কিভাবে ছোট বড় করবো, এই যে এখানে এভাবে ছোট বড় করলে কি রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো রেশিওটা ঠিক রেখে আমরা কিভাবে ছোট বড় করব, আমরা আমাদের কিবোর্ড থেকে শিফট ধরবো। শিফট ধরে আমরা এখন এই যে কর্নারে যে এখান থেকে টান দিচ্ছি, এই যে দেখেন, দেখেন তো রেশিওটা ঠিক আছে না? রেশিও কিন্তু নষ্ট জি হচ্ছে না, আমাদের যেরকম সার্কেল ছিল এটা সেরকমই সার্কেল আছে, কোনো রেশিও ঠিক হচ্ছে নষ্ট হচ্ছে না। কিন্তু এটা এক সাইড থেকে দেখেন, মনে হচ্ছে এক সাইড থেকে বড় ছোট হচ্ছে, তাই না? অ্যাঙ্গেল এক সাইড থেকে, কিন্তু হুম, রেশিও কিন্তু ঠিক আছে। যদি আমরা একদম মাছ বরাবর ছোট বড় করতে চাই, অ্যাঙ্গেলটা মাঝখান থেকে আসবে, তাহলে আমরা শিফটের সাথে অল্টারটা ধরবো। শিফট অল্টার ধরে এখন যদি আমরা ছোট বড় করি, এই যে মাঝখান থেকে অ্যাঙ্গেলে ছোট বড় হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? এটা পজিশন চেঞ্জ হুম, হচ্ছে না, ওই পজিশন থেকে ছোট বড় হচ্ছে। তো আমরা সাথে শিফট অল্টার ধরলে ওই পজিশন থেকে ছোট বড় হবে। আর যদি শুধু শিফট ধরি তাহলে ওটা এক কর্নার অ্যাঙ্গেল থেকে, যে দেখেন
এটা কিন্তু এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেল, জাস্ট পজিশনটা চেঞ্জ হয়ে হুম যাবে হুম এই জিনিসটা, কিন্তু রেশিও ঠিক থাকবে। তাহলে আমরা শিফট অল্টার ধরলে পজিশন মতোই এটা ছোট বড় হবে, পজিশন চেঞ্জ হবে না শিফট অল্টার ধরলে। তাহলে রেশিও কিভাবে ঠিক রেখে ছোট বড় করব, বুঝতে পারছি তো? ওকে। জি জি তারপর যেটা সেটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি? এই যে এখানে আমরা যে পেজটা নিছি এটা পেজ বা আর্টবোর্ড আমরা বলি, তাই না? এই যে সাদা যে অংশটা জি নিয়েছি পেজ সেটআপ করেছিলাম সেটাকে আর্টবোর্ড বলে, জি অথবা আমরা পেজ বলতে পারি। তো এই আর্টবোর্ডটাকে আমরা যদি কোনো কারণে এডিটিং করতে চাই, মানে ছোট বড় করতে চাই, তখন আমরা কি করব? এই যে এখান থেকে মুভ টুলের পরে যেটা সেটা হচ্ছে আর্টবোর্ড টুল, এটাতে আমরা ক্লিক করলে এই যে এখন আমরা যদি আরেকটা আর্টবোর্ড নিতে চাই, তাহলে এই যে আমার আর্টবোর্ডের দেখেন চেঞ্জ হয়ে গেছে, মাউসের চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমি যদি এখান থেকে কোনো কিছু নিতে চাই, আরেকটা আর্টবোর্ড নিতে চাই, এই যে আরো নেব, এই যে একাধিক আর্টবোর্ড চাইলে যেরকম খুশি আপনি নিতে পারেন, এই যে, ঠিক আছে? আমি একই ট্যাবে কিন্তু ৩ টা আর্টবোর্ড নিলাম। জি তো এখান থেকে আপনি চাইলে আর্টবোর্ড নিতে পারেন। আবার আপনার আর্টবোর্ডটার হচ্ছে যে আর্টবোর্ডটা আপনি যে এটা সিলেকশনে আছে, তাই না? ধরেন আপনি এটা সিলেকশন করবেন বা এটা সিলেকশন করবেন। এটার হচ্ছে আপনি এই যে আর্টবোর্ড নিয়ে এই যে এটার হাইট কত আছে, হোয়াইট কত আছে, এগুলো চাইলে আপনি ছোট বড় করতে পারবেন আপনার মন মতো। ঠিক আছে? এই যে হাইট হোয়াইট যেভাবে আমরা পেজ সেটআপ করেছিলাম সেখান থেকে সেরকম আপনি আবার নতুন করে সেটআপ করতে পারবেন। বুঝতে পারছি? আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করতে জি পারবেন। আমরা কোনো কিছু আর্টবোর্ডটা ওপেন করার পর যদি আর্টবোর্ডটাকে আরো কাস্টমাইজ করতে চাই, তাহলে এই যে আমরা আর্টবোর্ড টুল নিয়ে দেখেন আমি এত হাইট হোয়াইট নিয়েছি, আপনি চাইলে এটা কম নিতে পারবেন। কম নিতে পারেন, বেশি নিতে পারেন, আপনার ইচ্ছা। মানে একটা ইন্টারফেসে আমি ২-৩ টা কাজ হ্যাঁ, করতে পারবো, হ্যাঁ, তাই হ্যাঁ। তো? রাইট, রাইট। আপনি একসাথে ২ টা আর্টবোর্ডের অনেক সময় প্রয়োজন হয় না? যেমন আইডি কার্ড, বিজনেস কার্ড, এগুলো ২ টা অংশ এটা তো থাকে। ম্যাডাম ওই যে মুভ টুল থেকে নিতে হবে, তাই না? হ্যাঁ? আর্টবোর্ডটা? মানে আর্টবোর্ডটা তো ওই হ্যাঁ, যে এই যে মুভ মুভ টুল টুলের থেকেই নিতে এখানে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তাহলে এই যে আর্টবোর্ড টুলস ২ টা অপশন আসবে। ঠিক আছে? তখন আপনি আর্টবোর্ড টুলস নিবেন। বুঝতে পারছি? ওকে। তারপর যেটা সেটা হচ্ছে আ আচ্ছা, মুভ টুলের আরেকটা কাজ যেটা, ধরেন আপনি একটা রেক্টেঙ্গুলার নিলেন, একটা রেক্টেঙ্গুলার নিলাম আমরা। এখন মুভ টুল দিয়ে আরেকটা কাজ করতে হুম, পারবেন আপনি। আমরা তো জানি এটা মুভ করা, ছোট বড় করা, শিফট অল্টার ধরে রেশিও ঠিক রাখা, তাই না? এখন আপনি মুভ টুল দিয়ে আরেকটা কাজ করতে হুম, পারবেন, সেটা হচ্ছে অল্টার দিয়ে অল্টার ধরবেন। দেখেন অল্টার ধরলে আমার মাউসের কিন্তু ডাবল হয়ে গেছে, ওই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি জি এখন আমি ক্লিক করব, মাউস থেকে একটা ক্লিক করে টান দেব, ছাড়বো না। মাউস থেকে ক্লিক করে টান দিলাম, হুম, মাউসটা ছাড়লাম, এখন আমি অল্টারটা ছাড়বো। দেখেন তো এটা ২ কপি হয়ে গেছে না? জি জি তাহলে জি আমরা মুভ টুল দিয়ে কপি করতে পারি। অল্টার ধারা, অল্টার ধরতে হবে, জি তারপর মাউস থেকে একটা ক্লিক করব, ক্লিক করে টান দিব, ছাড়বো না। তাহলে যেটা আমরা একাধিক কপি জি করতে পারি। জি তাহলে মুভ টুল দিয়ে আমরা ছোট বড় করতে পারি, আমরা হচ্ছে এটা রোটেট করতে পারি, আবার কপিও করতে পারি, সিলেকশন করতে পারি, তাই না? জি জি এগুলো অনেক ম্যাডাম। ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এ কারণে আমি আজকে খুব বেশি দেখাবো না, কারণ এগুলো আপনার বেসিক যে বিষয়টা, এটা আপনার একদম মুখস্থ থাকতে হবে। সবকিছু মানে যাতে করতে করতে একদম মানে মাথায় ঢুকে যায়, এগুলো ভুললে হবে না। ভালো মতো প্র্যাকটিস করতে হবে আজকের ক্লাসটা। আচ্ছা, তারপর যেটা, তো মুভ টুলের কাজ তো আমরা বুঝতে পারছি, তাই না? তো আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। জি এখন আমরা এখানে লেয়ারটা অপশনটা রাখতেছি। আমরা যে ব্যাকগ্রাউন্ডে আর কি কাজ করতেছি, আমরা যে পেজটা নিয়েছি সেই পেজে কাজ করতেছি। ওকে। এখন এখানে আমাদের আর্টবোর্ড টুলস দেখা হয়ে গেছে। তারপর যেটা সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল কি? এটা একটা সিলেকশন টুল ধরতে গেলে, যে যেটুকু নিতেছি এইটুকু একটা সিলেকশন অপশন চলে আসছে, তাই না? এই যে এখন জি এই সিলেকশন অপশনে আপনি যদি কোনো কালার এপ্লাই করতে চান, যেমন এখানে উপরে একটা কালার আছে, নিচে একটা কালার, তাই না? তো ফিল কালার দিতে হবে নাকি? হ্যাঁ, এখানে একটা কালার দিতে হবে। এখন কথা হচ্ছে চাইলে আপনি দিতে পারেন আরকি। দেওয়ার প্রয়োজন হয় আরকি। তো সে কারণে আপনি হচ্ছে এখান থেকে সিলেকশন করলেন। সিলেকশন বলতে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলেন।
নেওয়ার পর এখন আপনার এখানে কালার আছে। এখন এই কালার গুলোর সাথে আমরা একটু পরিচিত হই, মানে এগুলোকে কোনটাকে কোন কালার বলে। দেখেন উপরে যেটা আছে, এই যে এখানে যে রেড কালারটা আছে, এটাকে বলে ফরগ্রাউন্ড কালার। এখানে আপনি হুম হুম মাউস রাখলেও ওই যে এখানে আসবে, দেখেন সেট ফরগ্রাউন্ড কালার, তাই না? তো এখান থেকে জি আপনি যে কোনো যে জি কালার নিতে পারতেছেন, এই যে নিতে পারতেছেন। আবার হুম নিচের যে কালারটা আছে এটাতে আমি যদি ক্লিক করি, এটাকে বলে কি ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে উপরেরটা ফরগ্রাউন্ড জি কালার, নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিতেছি, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালার একটা, ব্যাকগ্রাউন্ড কালার একটা, তাই না? এখন আপনি এখানে জি কোন কালারটা অ্যাপ্লাই করতে চান? যদি ফরগ্রাউন্ড কালার উপরে কালারটা মানে এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? অল্টার ব্যাক স্পেস। অল্টার হ্যাঁ। প্যাকেজ। এখন আপনি হুম চাচ্ছেন যে না, নিচের কালারটা অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি কি করবেন? কন্ট্রোল ব্যাক স্পেস। নিচের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার হুম হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে? হুম ওকে। হুম, এখন জি জি আপনার তো কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি এখন এটা আপনার সিলেকশনটা প্রয়োজন নাই। তাহলে এটা ডিসিলেক্ট করতে হবে না? ওই যে দেখেন আপনার সাইডে সিলেকশন অপশন রয়ে গেছে। হুম তাই না? তো এটা হুম ডিসিলেক্ট করার জন্য আপনার শর্ট হুম ফর্ম হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ডি। এই যে দেখেন ডিসিলেক্ট হয়ে গেছে, যে সিলেকশন চলে গেছে অপশন। হুম এই যে এটা একটা জি কালার অ্যাপ্লাই হয়ে গেছে। জি এখন আমি এটা দেখেন চাইলে কাজ, জি মানে আপনার তো কাজ করার প্রয়োজন হবে এটা নিচে নেওয়ার, উপরে নেওয়ার, কিন্তু আমি করতে পারতেছি না। কারণ কি? দেখেন তো এই যে এদিকে লেয়ারের দিকে তাকান তো, আমি এটা ব্যাকগ্রাউন্ডেই নিয়ে ফেলছি। তাহলে কি জি করতে হবে? আমাদের এটা আলাদা লেয়ারে নিতে হবে। এই যে কালার অ্যাপ্লাই করার আগে, কালার অ্যাপ্লাই করার আগে একটা লেয়ার নিবেন। এই যে লেয়ার কোথায় থেকে নেব? হ্যাঁ, নিচে দেখেন এখানে অনেকগুলো হুম, অপশন আছে। এগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। কিন্তু এখানে একটা প্লাস আইকন আছে না? প্লাস আইকনে ক্লিক করব। জি দেখেন প্লাস আইকনে ক্লিক করলে একটা লেয়ার যুক্ত হয়ে গেছে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, এখন নতুন একটা লেয়ার ওয়ান হুম, নামে একটা অপশন চলে আসছে, তাই না? এখন যদি আমরা কালার জি নেই, যদি আমি উপরে কালারটা ফরগ্রাউন্ড কালার নিতে চাচ্ছি, অল্টার ব্যাক স্পেস ক্লিক করলাম, আমার এই যে এখানে অল্টার উপরে কালার চলে আসছে। এখন আমি ডিসিলেক্ট করব, যে এখানে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি, সিলেকশন চলে গেল। এখন দেখেন এটাকে আমি চাইলে মুভ করতে পারতেছি মুভ টুল দ্বারা। কারণ কি? আমি এটা আলাদা লেয়ারে নিয়েছি। এই যে দেখেন, ম্যাডাম এটা কি নতুন আরেকটা ইন্টারফেস, মানে ওই যে ওই ক্লাসের থেকে নতুন একটা মানে ব্যাকগ্রাউন্ড নেওয়া না এটা ওইটা ব্যাকগ্রাউন্ড না, নাকি? এটা একটা নতুন লেয়ার নিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড তো এই যেটা, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে নতুন ও লেয়ার নিলাম। ও এই লেয়ারটা আলাদা লেয়ার নেওয়ার কারণে এটাকে আমি চাইলে যে চেঞ্জ, মানে মুভ করতে পারতেছি। এটাকে চাইলে আমি ছোট বড় করতে পারতেছি। মানে এই লেয়ারটা মানে কেন নেওয়া এটা হয় নেয়ার এই নেওয়ার লেয়ারটা? নেওয়া হয় কারণ হচ্ছে এটাকে আলাদাভাবে যাতে আমরা কাস্টমাইজ করতে পারি, ছোট বড় করতে পারি। এটাই আমরা এডিটিং এর কাজ আলাদাভাবে করতে পারবো। যেমন ধরেন আমি এই লেয়ার নিয়েছি না? আচ্ছা আমি একটু এই বুঝাই লেয়ারটা ধরেন। কি এই লেয়ারটা কি মানে আমি আবার ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ? বসাবো নাকি? মানে এই লেয়ারটাই কি মানে কাজ করে ব্যাকগ্রাউন্ডে না, না, আমার বসাইতে হয় ব্যাকগ্রাউন্ড নাকি? তো অলরেডি আছে। আমাদের আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড আছে। ধরেন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তাহলে আপনি এই যে আরেকটা কালার করবেন। এই যে এখান থেকে আরেকটা লেয়ার নেবেন। এই যে লেয়ার নিলাম, আমি এখন উপরের কালার, নিচের কালারটা ধরেন ব্যাকগ্রাউন্ড দিবেন। তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস এই ব্যাকগ্রাউন্ডে চলে গেল। অথবা ধরেন আমি লেয়ারটা যদি উপরেই থাকলো, এই যে লেয়ারটা আপনি নিচে দিবেন। এই যে নিতে পারবেন। এই যে এটা উপরে থাকলে কি হয়? এটা ঢেকে যাচ্ছে, নিচেরটা দেখা যাচ্ছে না, তাই না? নিচেরটা কি দেখা যাচ্ছে না, এই যে হুম, এখন আমি এটাকে হুম, এর নিচে দিতে পারবো। আচ্ছা এই বিষয়ে আমি দেখাচ্ছি। আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। আমি লেয়ারটা কেন নেওয়া প্রয়োজন সেই জিনিসটাই তো, তাই না? আমি বুঝাচ্ছি। দেখেন আমি এখানে লেয়ার হুম, 1 নিয়েছি না? এখন যদি আমি লেয়ার না নিয়ে কাজ করি, হুম, হুম, সেক্ষেত্রে আমার কি হয় দেখেন। আমি আরেকটা রেক্টেং রুলার নিলাম। রেক্টেং রুলার মার্কি টুল নিলাম। আমি ধরেন নিচের কালারটা এপ্লাই করব। কন্ট্রোল ব্যাক স্পেস। হুম, হ্যাঁ, ডিসিলেক্ট করলাম। হুম, এখন দেখেন হুম, আমি কোনো লেয়ার নেই নাই, ওই লেয়ারেই অ্যাপ্লাই করেছি। তাহলে দেখেন এটা একসাথে হুম, সিলেকশন হুম, হচ্ছে। এই যে দেখেন একসাথে। আমি আমি চাচ্ছি যে না, এটা ছোট হবে আরো, তাই না? আমি এটাকে এটা সমান করব বা এটার থেকে ছোট করতে চাচ্ছি। হুম, এই যে এই কালারটাকে সায়ান টাইপের হুম, যে কালারটা আছে, এটাকে আমি একটু ছোট করব। কিন্তু এটা ছোট করতে পারতেছি না। পারবো, হুম, কিন্তু উপরেরটা সহ ছোট বড় হবে, এই যে দেখেন। ওটা হুম, আলাদাভাবে আমি হুম, সিলেকশন করতে পারতেছি?
আলাদাভাবে সিলেকশন না। করতে পারতেছি না। তো এর জন্যই আমাদের আলাদা করে লেয়ার নিতে হবে। কারণ আলাদা করে লেয়ার নিলেই আমরা আলাদাভাবে সিলেকশন করতে পারবো। ওটাকে আলাদাভাবে আমরা ছোট বড় কাস্টমাইজ করতে পারবো। তাছাড়া আমরা করতে পারবো না। বুঝতে পারছি? দেখেন এই যে আমি যদি এখন একটা নতুন লেয়ার জি। নিলাম, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার টুলস হুম, নিলাম, এখানে আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে এখন দেখেন এটা আমি এই যে আলাদাভাবে সিলেকশন করতে পারতেছি, আলাদাভাবে ছোট বড় করতে পারতেছি। আচ্ছা ম্যাডাম, এই নতুন লেয়ার নিলে কি আপনার ওই যে এই যে ১ম এই নীল আর কি বলে আকাশি কালার যে এটা থাকবেই নাকি? হ্যাঁ ওটাও থাকবে, এই যেটা তো আছেই, এই যেটা তো আছেই। ওটাও থাকবে, আর আমি একটা হ্যাঁ একটা হ্যাঁ, প্লাস করতে একাধিক পারবো, লেয়ার তাই তো? নিয়ে কাজ করতে পারেন। আপনার এখানে লেয়ারের কাজ, ও আপনার লেয়ার নিয়েই কাজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি সবসময় এখানে যতই কাজ করেন, সবসময় লেয়ার নিয়ে কাজ করবেন, লেয়ার। নতুন একটা কিছু নিতেছি, ধরেন এই যে ব্রাশ কোনো কিছু নিচ্ছেন, এই যে ধরেন যে এখান থেকে নিতেছি, দেখেন এই যে এটা এই লেয়ারে আবদ্ধ হয়ে গেছে। এই যে এখানে লেয়ারের চোখ আছে, মানে যেটা আমরা আই বলি, এই আইটা যদি আমরা অফ করি দেখেন, ওই হুম, ওই লেয়ারটা অফ থাকবে, দেখা যাবে না। হুম, তাহলে দেখা যাচ্ছে যে এটা আর এটা এক লেয়ারে আছে, তাই না? দুটো একসাথে মিসিং হয়ে যাইতেছে যে, হুম, তার মানে এক লেয়ারে আছে। তাহলে জি, আমি এখন চাইলেই ওই যে যে এই যে এই ইটা নিয়েছি, এখানে যে যে ব্রাশটা নিয়েছি, এই ব্রাশটা আমি চাইলে ডিলিট দিতে পারতেছি না। ধরেন আমি এই শেপটা রাখবো, শুধু ব্রাশটা ডিলিট দেব, আমি কি দিতে পারবো? এই যে ধরেন এখান থেকে আমি যদি ডিলেটে ক্লিক করি, এই লেয়ার সিলেকশন আছে, এখান থেকে ডিলেটে ক্লিক করতেছি, আমার দুইটাই ডিলিট হয়ে যাচ্ছে। কারণ কি দুইটা এক লেয়ারে ছিল। হুম, হুম, এর জন্য আমাদের আলাদা আলাদা হুম, লেয়ারে হুম। কাজ করতে হবে, যাতে আমাদের কোনো ভুল হয়ে গেলে ওই লেয়ারটা আমরা ডিলিট দিয়ে দিতে পারি। আর যদি এক লেয়ারে আমরা সব কাজ করি, ম্যাডাম তাহলে আর আমাদের সব মানে ডিলিট দিতে হবে। আমি বলতে চাচ্ছি হুম। আমি বলতে চাচ্ছি যে লেয়ারে মানে মনে করেন নতুন কিছু নিতে গেলেও ওই লেয়ারটাও নেওয়া যাবে, আবার হ্যাঁ, আগের আগের লেয়ার লেয়ার গুলোও গুলো থাকবে, তাই থাকবে। তো? রাইট। এর নতুন লেয়ারও নিচ্ছেন, আচ্ছা। নতুন লেয়ারে যত কাজ নিচ্ছেন, করতেছেন, সেটাও থাকবে, আগের গুলোও থাকবে। এই যে যত লেয়ার নিবেন, এই যে দেখেন আপনার লেয়ার 1 রয়ে গেছে, 2 রয়ে গেছে। তো ম্যাডাম এই লেয়ার গুলা মানে এই লেয়ার গুলা কেন দরকার পড়ে, মানে এই কি যে জন্য, এটাই তো বললাম যে এক লেয়ারে থাকলে ওই জিনিসটা তো আপনি আর, কেন? ধরেন যে এখান থেকে দুইটার একটা ডিলিট দিবেন, এই যে দুইটা এক লেয়ারে আছে না, এই যে দুইটা এক লেয়ারে আছে, আপনি চাচ্ছেন যে এই যে এখানে যে হুম, পার্পেল কালারটা আছে এটা আপনি ডিলিট দিবেন, কিন্তু আপনি কি ডিলিট দিতে পারবেন? হুম, আপনার তো দুইটাই ডিলিট হয়ে যাবে। এই যে আমি যদি ডিলিট দেই, না, এই দুইটাই ডিলিট হয়ে গেল। হুম, ওই একটা তো ডিলিট দিতে পারতেছেন না, হুম, কারণ কি হুম, দুইটা এক লেয়ারে আছে। হ্যাঁ, তাহলে দেখাচ্ছে যে এক লেয়ারে থাকলে জি, আপনি চাইলে ডিলিট দিতে গেলে সব ডিলিট দিতে হবে, ছোট বড় করতে চাইলে ওই লেয়ারটা যে যা যা কাজ করছেন সব একসাথে ছোট বড় হবে। কোনোটা আলাদাভাবে আপনি ছোট বড় করতে পারবেন না, কোনোটা আলাদাভাবে সিলেকশন করতে পারবেন না। এই যে দেখেন, কোনোটা আলাদাভাবে সিলেকশন হচ্ছে, একসাথে হচ্ছে, কারণ না। এটা আমরা এক লেয়ারে নিছি। এ কারণে আমাদের কাজের জন্য, কাজের পারপাসে যে ভুল হইতেই পারে, আমরা কোনোটা ডিলিট দেব বা কোনোটা ছোট বড় করব, সেক্ষেত্রে এর জন্য আমাদের আলাদা লেয়ার নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা ম্যাডাম, আরেকটা এখন এখন আরেকটা লেয়ার নিলে কি একটা একটা হ্যাঁ হ্যাঁ, ডিলিট করা যেমন যাবে? এই যে এটা আলাদা লেয়ারে আছে, যে আমি এই ব্রাশটা আলাদা লেয়ারে নিছি, এই যে দেখেন এটা কোন লেয়ারে আছে, এটা লেয়ার 2 তে আছে, যে লেয়ার 2 তে আছে, যে যখন সিলেকশন করতেছি এই লেয়ারটাই, যে দেখেন এই যে যখন সিলেকশন করতেছি কোন লেয়ার সিলেকশন হলো, আচ্ছা, ম্যাডাম ডান পাশে ডিলিট করা যাবে না? ওই নীল এই যে এটা তারপরে ডিলিট করলে এটা দুইটা একসাথে সিঙ্গেল সিলেকশন সিঙ্গেল। হইতেছে, এটা ওই যে এই লেয়ারে আছে, এক এক লেয়ারে আছে, যে লেয়ার 1 এ আছে। আচ্ছা লেয়ার জিনিসটা আমি আরো বোঝাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আপনি, না, আমি বলতে চাচ্ছিলাম কি ম্যাডাম, যে এই যে নীল হ্যাঁ আর হ্যাঁ এটা, ইয়াটা যে এই হ্যাঁ, আকাশি, সরি, এই কালার, এটা কি মানে সিঙ্গেল না সিঙ্গেল না ডিলিট করা করা যায় যাবে না? না। কারণ কি আপনি এক লেয়ারে নিছেন, যদি এটা দুইটা আলাদা আলাদা লেয়ারে নিতেন, তাহলে আপনি একটা একটা ডিলিট করতে পারতেন। ও, তার মানে মানে আমি নীল একটা নিতাম হ্যাঁ লেয়ার, হ্যাঁ আবার হ্যাঁ, আকাশিটা একটা দুইটা লেয়ার দুই দিয়ে লেয়ারে সেক্ষেত্রে নিতে ডিলিট। হবে। ও, এর জন্য আমাদের লেয়ার বুঝতে পারছি। প্রয়োজন, ঠিক আছে? এখানে আপনার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, লেয়ার জি, নিতে হবে। নতুন কোনো কিছু অ্যাড করবেন, লেয়ার করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। ফটোশপের এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু ইলাস্ট্রেটরে এই বিষয়টা নাই। কিন্তু ফটোশপে আপনার লেয়ারে খেলা, জি, সবকিছু লেয়ারে কাজ করতে হবে। ঠিক আছে, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। যেমন আমি এখানে ধরেন একটা নিউ লেয়ার নিলাম, এখন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার টুলে কিভাবে কালার অ্যাপ্লাই করবো আমরা জানি।
যে ফরগ্রাউন্ড কালার এটা ধরেন আমি দিচ্ছি গ্রিন দিলাম। এখন ফরগ্রাউন্ড কালার কিভাবে অ্যাড করব? অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করে দিলাম। এখন এই যে এটাতে দেখেন সিলেকশন রয়ে গেছে, যে সিলেকশন রয়ে গেছে তাই না? এই যে সিলেকশন ডিসিলেক্ট করব কন্ট্রোল ডি দিয়ে, ডিসিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন এটা আমি মুভ করতে পারতেছি। আরেকটা কালার নেব, আমার আরেকবার লেয়ার নিতে হবে, তাহলে আমি সেটাকে ডিলিট করতে পারবো বা ছোট বড় করতে পারবো, সিলেকশন করতে পারবো। আরে ওকে, এই যে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, নিচের কালারটা দেব অল্টার ব্যাক স্পেস, সরি কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল টি দিলাম। দেখেন আমি সরি ভুলে এক লেয়ারে নিয়ে ফেলছি, চাইলে যে এখন আমি ডিলিট দিতে পারবো না, দিলে দুইটাই ডিলিট জি। দিতে হবে। তো আমার যদি ভুল হয় যে আমরা কি করব, কন্ট্রোল জেড দেব, কন্ট্রোল জেড, যেটাকে কি বলে আন্ডো বলে তাই না? কন্ট্রোল জেড আমরা জানি, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো করে। আর যদি আমি হ্যাঁ, চাচ্ছি যে জানি। না, কন্ট্রোল জেড করার পরে জানি। আবার ফিরে আসতে চাচ্ছি যে পর্যন্ত ছিলাম, তাহলে আমাদের রিডো করতে হবে। রিডোটা হচ্ছে শিফট কন্ট্রোল জেড, শিফট কন্ট্রোল জেড, ঠিক আছে? ওকে। জি, জি। শিফট হ্যাঁ, কন্ট্রোল জেড। যেমন ধরেন আমি এই যে এটা ধরেন যে ভুলে দিয়ে ফেলছি, এখানে নতুন একটা কালার নিয়ে ফেলছি, এখন আপনি চাচ্ছেন যে না এটা ভুল হয়ে গেছে, এটা আনার দরকার নাই, কন্ট্রোল জেড দিলেন তাই না? কিন্তু আপনার আবার মনে হইতেছে না ওটা আনাই ঠিক ছিল, তখন আপনি কি করবেন? শিফট কন্ট্রোল জেড, যেটাকে রিডো বলে। এই যে দেখেন আবার চলে আসলো। তাহলে আন্ডো রিডো বুঝতে পারছি? ওকে, আমি আবার জি, কন্ট্রোল জি। জেড দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন নাই। ওকে, এখন ধরেন আপনি আরেকটা কালার আনবেন, তাহলে অবশ্যই আপনার একটা লেয়ার নিতেই হবে, মাস্ট বি, মাস্ট বি আরেকটা লেয়ার নেবেন। এই যে এখন চাইলে দেখেন আমি এটা চাইলে রাখতে পারি, ডিলিট দিতে পারি, ছোট বড় চাইলে করতে পারি, সেটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে এটাকে সাজাতে পারবেন। হুম, এখন ধরেন এটা আমার রাখার দরকার নেই, আমি এখান থেকে এটা ডিলিট দিয়ে দিচ্ছি, ডিলিট দিয়ে দিলাম। অথবা কিবোর্ড থেকে ডিলিট সিলেক্ট করলে এটা ডিলিট হয়ে যাবে, ক্লিক করলেই হবে। ওকে, তাহলে রেক্টেঙ্গুলার কি বুঝতে পারছি? এটা আপনি যতটুকু জি। সিলেকশন করবেন, আপনি অনেক বড় সিলেকশন করবেন সেটাও আপনি কালার নিতে পারেন, ছোট সিলেকশন করবেন নিতে পারেন, অথবা ছোট বড় নিয়েও আপনার মন মতো করে পরবর্তীতে, যে যেমন এটাকে আমি চাইলে বাড়াইতে পারতেছি তাই না? এই যে বাড়াইতে পারতেছি, বড় ছোট করতে পারতেছি। মানে এই কাজগুলো তো মানে হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরেও করা যায়, ইলাস্ট্রেটরও তাই না? করা যায়। ইলাস্ট্রেটরে জাস্ট আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার নিলেন, আপনার লেয়ারের কোনো প্যারা থাকে না, কিন্তু আপনার ফটোশপে লেয়ারের নিতে হবে, এটা হচ্ছে মাস্ট বি, মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? তো আমরা মার্কিউ টুল বুঝতে পারছি, রেক্টেঙ্গুলার চার কর্নার যেরকম। তারপর যেটা সেটা হচ্ছে ইলিপস, যেটা আমরা, তো এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নামে পরিচিত, তো আমরা এটাকে ইলিপস মার্কিউ টুল বলবো, ঠিক আছে? তাহলেই হবে। তো ইলিপস মার্কিউ টুল এটা কি? এটা হচ্ছে যে সার্কেল আকার, গোল আকার, যেটা ইলিপস যেটাকে বুঝি, তো এরকম আসবে। জি। তো এটা আপনি যদি যেরকম নেন ইচ্ছা মতো এই যে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমি তো একদম গোল নিতে চাচ্ছি, এটা তো ডিম আকার হইলো তাই না? একদম গোল নিতে চাইলে কি করতে হবে? আপনার শিফট, আমরা জানি যে শিফট হচ্ছে রেশিও ঠিক রাখে, তাহলে আপনার শিফট ধরতে পারেন শুধু, অথবা শিফট অল্টার ধরতে পারেন, যেভাবে ওই যে আমরা রেশিও ঠিক রেখে ছোট বড় করি না, ওরকম শিফট অল্টার ধরে আপনি ড্র্যাগ করবেন, ওই ইলিশ টুল নিয়ে টান দিবেন, হুম, হুম। তাহলে দেখবেন এই যে একদম মানে রেশিও ঠিক রেখে এটা আসবে। এখন আপনি যে কালারটা নিতে চান, ধরেন এখানে আমি একটু নিচের কালারটা নিতে চাচ্ছি, বা নিচে একটা কালার সিলেকশন করে দেই, ধরেন রেড টাইপ কালার নিয়ে দিচ্ছি, রেড টাইপ কালার নিলাম। এখন কি করতে হবে? অবশ্যই আমার আগে একটা লেয়ার নিতে হবে, কালার অ্যাপ্লাই এর আগে একটা লেয়ার নিলাম। এখন আমি ব্যাক স্পেস দিলাম, হুম, ও সরি নিচেরটা কন্ট্রোল স্পেস দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন, এই যে একটা ইলিপস হয়ে গেল, একটা ফ্ল্যাগ ডিজাইন হয়ে গেল, আমাদের বাংলাদেশের পতাকা এটা হয়ে কি গেল। মানে কন্ট্রোল ব্যাক স্পেসটা হচ্ছে হ্যাঁ, লালটা, নিচেরটা তাই না? হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, নিচের কালারটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, আর ফরগ্রাউন্ড কালার উপরের কালারটা হচ্ছে মানে মানে বলতেছি লালটা লালটা হচ্ছে এই
মানে হ্যাঁ, কন্ট্রোল হ্যাঁ। ব্যাক স্পেস, আর উপরেরটা অল্টার হচ্ছে ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস নাকি? এখন দেখেন আমাদের একটা বাংলাদেশের পতাকা হয়ে গেছে, তাই না? এখন আমাদের হুম, প্রয়োজন হইতে পারে এটা একদম মাঝখানে রাখা লাগবে, তাই না? এখন একদম মাঝখানে হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে একদম মাঝখানে নিলে একটা অপশন চলে আসে যে একটু আগে যেটা আসছিল, এই যে 4 বক্সের মতো একটা অপশন আসছিল না, অ্যালাইন যেটা, অ্যালাইনমেন্ট। সেটা আমরা দিতে পারি। এই যে এটা একদম হুম, মাঝখানে হয়েছে, কিন্তু অনেক সময় হুম, তো আমাদের এত এখানে দিয়ে দিয়ে সময় ওয়েস্ট করার সময় থাকে না, তাই না? তখন আমরা কি করব? এই যে এখানে যে অ্যালাইনমেন্ট অপশন হুম, গুলো আছে এগুলো আমরা করব কিভাবে? এই দুইটা আমরা হচ্ছে সিলেকশন করলাম, ড্র্যাগ করে আপনি সিলেকশন করতে পারেন, অথবা অথবা এই যে এটা যে লেয়ারে আছে এই লেয়ারটা ক্লিক করলেন, অথবা শিফট ধরে এটা ক্লিক করলেন। লেয়ার থেকেও করতে পারেন, আবার এখানে ক্লিক করছেন, শিফট ধরে এই যে এটার উপর ক্লিক করলেন, একই জিনিস, দুইটাই সিলেকশন হয়ে গেছে। দুইটা সিলেকশন করার পর এখানে যে এটা প্রথম যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যালাইন্ড হবে লেফট সাইড থেকে, যে লেফট সাইডে অ্যালাইন্ড হলো। তারপর যেটা সেটা হচ্ছে অ্যালাইন্ড হরিজন্টাল, মানে সেন্টার, হরিজন্টাল ভাবে সেন্টারে অ্যালাইন হলো, যে এভাবে সেন্টারে চলে আসলো হরিজন্টালে। কিন্তু এই যেটা কিন্তু নিচে বেশি জায়গা, উপরে বেশি কম জায়গা, একদম মাঝখানে আসে নাই, তাই না? একদম মাঝখানে আসার জন্য আপনার এই যে এটা হুম, সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। দেখেন এই যে একদম মাঝখানে চলে আসছে, ঠিক আছে? হুম, এখন আপনি যদি হুম, না আপনি এই সাইডে রাখতে চাচ্ছেন, তাহলে আপনার এই যে এটা হচ্ছে রাইট সাইডটা ক্লিক করতে হবে। ওকে? এখন যদি আপনি উপরে রাখতে চান, হুম, উপরেরটা ক্লিক করবেন। এই যে এখানে মাঝখানে যেটা, এই যে মাঝখানে আমি দেখাইলাম একটু আগে যে এটা এই উপরের নিচের জায়গাটা সমান করে দিবে, এই যে এলাইনটা। আর এটা হচ্ছে একদম নিচে আসবে এই যে। ওকে? তারপর এখানে অ্যালাইনটা থ্রি ডটে ক্লিক করলে জি, এখানে যে বিষয়টা আছে এগুলো আমরা পরে দেখবো, ডিস্ট্রিবিউট। এখানে সিলেকশন যে অপশনটা আছে, অ্যালাইন টু সিলেকশন, আমরা দুইটা সিলেকশন করেছি তার সাথে অ্যালাইন্ড হচ্ছে, তাই না? যদি আমরা চাচ্ছি যে এই যে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হুম, করব, একদম আর্টবোর্ডের মাঝখানে চলে যাবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখান থেকে তাহলে থ্রি ডট থেকে সিলেকশন থেকে ক্যানভাস সিলেকশন করতে হবে। ক্যানভাস সিলেকশন করলে এখন আমরা যেটাই সিলেকশন করি না কেন সেটা সরাসরি আর্টবোর্ডের মাঝখানে চলে যাবে, আর্টবোর্ডের। এই দেখেন আর্টবোর্ডটাও সমান হয়ে গেল, আর্টবোর্ডের নিচে উপরের যত জায়গা আছে সব ঠিক হয়ে গেল। আমি যদি আরেকটু বুঝাই, এটা ধরেন আমি কর্নারে রাখলাম, এখন আমি জাস্ট কোনো কিছু সিলেকশন করলাম না, দুইটা সিলেকশন করলাম না, একটা সিলেকশন করলাম, এখান থেকে সেন্টারে ক্লিক করলাম, এটা কোনটার সেন্টারে চলে আসলো দেখেন তো। এটা একটু এদিকে বাঁকা রাখি, এটা এদিকে রাখলাম। এখন যদি আমি অ্যালাইনটা ক্লিক করি সেন্টারে, কোনটার সেন্টারে চলে আসছে? আর্টবোর্ডের সেন্টারে না, হরিজন্টাল সেন্টারে। এখন যদি এখান থেকে এটাই ক্লিক করি, জি, জি, এটা কোনটার একদম হুম, মাঝখানে চলে আসলো দেখেন, আর্টবোর্ডের মাঝখানে। কারণ কি আমার এখান থেকে সিলেকশন করা আছে হুম, ক্যানভাস, মানে হুম, আর্টবোর্ডের মাঝখানে আসবে ক্যানভাস হুম, সিলেকশন। আর যদি আমি এখান থেকে সিলেকশন হুম, রাখি, তাহলে আমাদের দুইটা সিলেকশন করতে হবে। যে একটা সিলেকশন করলে দেখেন এই অপশন গুলো অনই হচ্ছে না, তাহলে যেহেতু সিলেকশনে আছে তো দুইটা সিলেকশন করতে হবে। তারপরে এই যে আমরা এই যে এই দুইটার সাথে অ্যালাইনমেন্ট হলো, আমাদের কিন্তু এই ইসের সেন্টারে আসে নাই, কারণ কি এটা সিলেকশন হইতেছে এই দুইটার মাঝে, ক্যানভাসের মাধ্যমে না, আর্টবোর্ডের সাথে না। ঠিক আছে? ওকে, হুম, তাহলে আমরা এই যে এই দুইটা দেখেন আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমরা এই দুইটাকে গ্রুপ করতে চাই, গ্রুপ কিভাবে করব? আমরা মাউসের রাইট বাটন, এত কিছু করা লাগবে না, আপনি দুইটা সিলেকশন রাখবেন, সিলেকশন রেখে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি প্রেস করলে দেখেন এই যে গ্রুপ হয়ে গেছে। আমি দুইবার করছি, দুইটা গ্রুপ হয়ে গেছে। তো এই যে কন্ট্রোল জি দিলে এটা একটা ফাইল লেয়ার চলে আসছে, ওই দুইটা লেয়ার দেখেন এই যে এখানে অ্যারোতে ক্লিক করলে এই গ্রুপের মধ্যে চলে গেছে, একটা ফাইলের মধ্যে চলে গেছে। এখন যদি আমরা এখান থেকে যে মানে করি, সিলেকশন করি, দুইটা একসাথে সিলেকশন হইতেছে, কারণ কি এই দুইটাকে আমরা গ্রুপ করেছি। ঠিক আছে? এখন যদি আপনি আনগ্রুপ করতে চান তাহলে কি করবেন? আনগ্রুপ করতে চাইলে সাথে কন্ট্রোলটা ধরতে হবে, এই শিফট ধরতে হবে, শিফট কন্ট্রোল জি, তাহলে আনগ্রুপ হবে। দেখেন এই যেখান থেকে আনগ্রুপ হয়ে গেছে। শর্টকাট মনে রাখতে হবে, দুইটা সিলেকশন করে যখন আপনি দুইটা লেয়ার সিলেকশন করলেন, কন্ট্রোল জি প্রেস করবেন, একটা গ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করতে চাইলে শিফট কন্ট্রোল জি, এটা আনগ্রুপ হয়ে যাবে। ওকে? তারপর যেটা, জি, এই যে এখান থেকে কিন্তু অবশ্যই আপনার গ্রুপ সিলেকশন থাকতে হবে। সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এটা গ্রুপ রাখবেন। আপনারটা যদি লেয়ার থাকে তাহলে আপনি গ্রুপ করার পরেও এই যে দেখেন আমি গ্রুপ করার পরেও দুটো গ্রুপ করেছি,
দুটো একটা গ্রুপে চলে গেছে, তারপরেও আমি যে আলাদাভাবে সিলেকশন করতে পারতেছি। কারণ কি, এখান থেকে আমার লেয়ার সিলেকশন করা আছে। তো এখান থেকে আপনি অবশ্যই গ্রুপ সিলেকশন রাখবেন, এই যে এই জিনিসটা। তো ভিডিও দেখে যখন কাজ করবেন তখন এই জিনিসটা মাথায় রাখলেই হবে, মানে আমার ভিডিও দেখে এগুলো মিলিয়ে নিন, তাহলেই হবে। এখানে গ্রুপ থাকতে হবে, তাহলে এটা গ্রুপ সিলেকশন হবে। ওকে, তাহলে আমরা ইলিপস কি সেটাও বুঝতে পারছি। ইলিপস দ্বারা আমরা এই যে গোলাকার শেপ নিতে পারি, তাই না? শিফট অল্টার ধরলে শেপটা রেশিও ঠিক থাকে। আর তাছাড়া আমরা যদি নেই, সেক্ষেত্রে হচ্ছে এটা বিভিন্ন আকারে চলে আসবে, যেরকম নিতে চাই সেরকম এই যে নিতে পারবো। ওকে, এই যে কোনো এটা লেয়ার নেইনি, যে কারণে আমার অ্যাপ্লাই হচ্ছে না, নিউ একটা লেয়ার নিলাম, এই যে এটা, এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে, ঠিক আছে। ওকে, তারপর যেটা, এগুলো মানে আমি ভিডিও হ্যাঁ, দেখে দেখে তো প্র্যাকটিস করতেছি। আমি যেটুকু দেখি শেষ দিচ্ছি, কারণ আজকের যে ক্লাসটা এটা আপনার অনেক ভালো মতো প্র্যাকটিস করতে হবে। কারণ আমি এখানে কিছু শর্টকাট বলেছি, যেমন গ্রুপ করা, তারপর অল্টার দিয়ে কপি করা, ছোট বড় করা, শিফট অল্টার ধরে রেশিও ঠিক রাখা। এই বিষয়গুলো আপনার একদম ভালো মতো প্র্যাকটিস করতে হবে, মাথায় ঢোকাতে হবে, কারণ এই কাজগুলোই আপনার সবকিছুতে। ওকে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা, এগুলো মেথড রাইট। গুলো আপনার মাথায় রাখতে হবে। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল। সিঙ্গেল র মার্কিউ টুল কি? এটাই যে দেখেন র আর কি, আমরা যে দাগ মার্জিন নেই না, এরকম একটা, ধরেন আমি এখান থেকে একটা লেয়ার নিচ্ছি। এখন আপনি এই যে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন, যে আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করলাম, ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। এই যে দেখেন, এই যে এখানে একটা ছোট্ট একটা লাইনের মতো চলে আসছে, তাই না? তো এরকম যদি লাইন নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। তো আসলে এটা আমাদের খুব প্রয়োজন পড়ে না। এটা এটা এই দুইটা আমাদের প্রয়োজন পড়ে না। এটা কি? এটা ওই যে ওটা ছিল এই, মানে কি প্রস্থভাবে, এটা লম্বভাবে হবে, এই জিনিসটাই। না, আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে একটা কালার অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ডি। এই যে, বুঝতে পারছেন? এরকম চিকন যদি আমার কখনো কোনো লেয়ার নেওয়ার মানে ডিজাইন করার প্রয়োজন হয়, কোনো শিফট কালার নেওয়ার প্রয়োজন হয়, এরকম নিতে পারেন। তো এরকম আসলে আমাদের মার্জিন টানার ওইরকম প্রয়োজন হয় না। যদি প্রয়োজন পড়ে আপনি এরকম মার্জিন নিতে পারেন। তো আমাদের প্রয়োজন বেশি, এই দুইটা বেশি প্রয়োজন হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমি দেখেন এই দুইটা টুলস এর মাধ্যমে একটা কি ফ্ল্যাগ ডিজাইন করে ফেলছি না বাংলাদেশের। আপনার জি। প্রথম কাজ হচ্ছে এগুলো টুলস গুলো আমি যে পর্যন্ত ফাইল মেনু আর যে পর্যন্ত এই টুলস গুলো দেখালাম, সে পর্যন্ত এই টুলস গুলো প্র্যাকটিস করবেন। এবং কি বাংলাদেশের ফ্ল্যাগ সহ, এরকম পতাকা আমাদের বাংলাদেশের সহ আপনি গুগলে সার্চ করবেন, অনেক অনেক দেশের পতাকা আপনি পেয়ে যাবেন। ফ্ল্যাগ ডিজাইন লিখে আপনি 10-15টা, যে কয়টা আর কি পারেন সহজ, যেভাবে, অবশ্যই লেয়ার আলাদা আলাদা রাখবেন, কয়েকটা ফ্ল্যাগ ডিজাইন করবেন। আমার ভিডিওটা আগে দেখে প্র্যাকটিস করবেন, তারপরে কাজগুলো দেখবেন যে আপনি পেরে গেছেন। মাথায় রাখতে হবে যে নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে, যতগুলো অ্যাপ্লাই করব কালার, কালার অ্যাপ্লাই এর আগে নতুন লেয়ার নিতে হবে, তাহলে আপনি কাজটা সহজ হবে। মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা জন্য হ্যাঁ হ্যাঁ, রাইট প্রত্যেকটা রাইট, জন্য তখন প্রত্যেকটা আপনি লেয়ার, তাই তো? আলাদাভাবে ওটা কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? মানে একটা দাগ দিতে হ্যাঁ, গেলেও নিতে তো হবে। এই যে বিভিন্ন দেশের ফ্ল্যাগ ডিজাইন আছে, এখানে ওইভাবে আসতেছে না, আপনি ফ্রি পিকে সার্চ করবেন, এখানেও আসতেছে, কিন্তু আমি দেখি যদি অল কান্ট্রিজ লিখি, তাহলে অনেক দেশের চলে আসবে। যেগুলো সহজ সেগুলো কইরেন, কঠিনগুলো আমি দিচ্ছি না।